আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস। আসসালামু আলাইকুম। বিএটির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিএটির আগে কথা বলতেছিলাম যে প্রপার্টি যদি নিজের বাড়ি হয় তাহলে ট্যাক্স পে করতে হবে কিনা, আর যদি পার্ট পিরিয়ড যদি কেউ বাড়ি ভাড়া দেয় এবং পার্ট যদি থাকে পিরিয়ড তাহলে তাকে ট্যাক্স পে করতে হবে কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছিলাম। এখন আমরা একটা ডাইরেক্ট কোশ্চেন চলে যাই। কোশ্চেন থেকে পরে আমরা ধীরে ধীরে অন্যান্য আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম এই আমার কোশ্চেন নিচ্ছি হাদি সাহেবের কাছ থেকে। প্লিজ আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল আল হাদি। প্রথমেই আমি মাহবুব মোর্শেদ সাহেবকে এবং তার কলিগদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার অত্যন্ত একটা সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে বাড়ি কেনা বেচার সময় কি কি এক্সপেন্সেস অ্যালাউয়েবল? ধন্যবাদ। খুবই থ্যাংক ইউ হাদি সাহেব, আপনার আমাদেরকে এভাবে জনসমক্ষে অডিয়েন্সের সবার সামনে এবং স্টুডিওতে বসে আমাদের টেলিভিশনের শ্রোতাদেরকে আমাদের পরিচয় করে দেওয়ার জন্য ধন্যবাদ। রাইট, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার যে কোশ্চেনটা ছোট হতে পারে, কিন্তু এর সাথে অনেকে ভাবতে পারে যে আমি কিনলাম 200,000 দিয়ে, বিক্রি করলাম 250,000 পাউন্ডে, তাই তো আমার গেইন 50,000 পাউন্ড। আসলে তা না, কিছু কিছু এক্সপেন্সেস অ্যালাউয়েবল, এবং সেটা কি কি এক্সপেন্স অ্যালাউয়েবল সেটা না, সেটা চেয়ে আরও ভালো হবে যদি আমি জুলাস সাহেবকে বলি সম্পূর্ণ ক্যালকুলেশনটা কীভাবে করতে হবে। কারণ ক্যালকুলেশনটা খুব একটা বড় না, কিন্তু উনি যদি ব্যাখ্যা করে তাহলে মানে আরও আপনার ক্লিয়ার হবে আর কি ব্যাপারটা। তো আমি এই কোশ্চেনটা একই সাথে দুইটা আনসার দিয়ে দিচ্ছি। আপনি কী কী অ্যালাউয়েবল এবং কীভাবে গেইনটা ক্যালকুলেশন করা হবে সেটা যদি একটু এক্সপ্লেন করেন জুলাস সাহেব। হাজি সাহেবের আপনার আপনি বাড়িটা একটু বললেন যে আপনার জিনিসটা খুব সহজ, যে দামে কিনেছেন আর যে দামে বিক্রি করেছেন দুইটা যে ডিফারেন্সটা থাকবে সেটাই তো গেইন, তাই না? এখন এখানে আরও অনেক এলিমেন্ট আছে যেগুলো আমাদেরকে বলতে হবে। আমি প্রথম আপনাকে বলি যে আসলে কি কি এক্সপেন্সেসগুলো আপনার ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আমরা ক্লেম করতে পারবো। একটা কথা স্পষ্ট বলে রাখি, সেটা হলো যে আমরা যে প্রথম প্রোগ্রামটা করেছিলাম অর্থাৎ ফার্স্ট সেগমেন্টে, সেখানে কিছু কিছু এক্সপেন্সেস আমরা নিতে পারিনি রেন্টাল ইনকাম এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, অর্থাৎ অ্যালাউয়েবল এক্সপেন্স ছিল না তখন রেন্টাল ইনকামের ক্ষেত্রে। ওই এক্সপেন্সগুলো কিন্তু আমরা এখন নিতে পারবো, কারণ এটার ক্যাপিটাল নেচার, এই জন্য ওই এক্সপেন্সগুলো আমরা এখন নিতে পারবো। যারা ওই প্রোগ্রামটা ফলো করেছিলেন তারা হয়তো ধরতে পেরেছেন। আর এখন আমি বলি, ফার্স্ট অফ অল যখন আপনি বাড়িটা বিক্রি করবেন তো বাড়িটা একটা বিক্রি মূল্য থাকবে, যেটা হলো সলিসিটর কিন্তু ওই একটা কমপ্লিশন স্টেটমেন্ট করে, সেখানে স্পষ্ট লিখে থাকে যে আপনার বাড়ির সেলস প্রাইস কত। তো ওইটা তো আমার সেলস প্রাইস। এখন এই সেলস প্রাইসটা অর্থাৎ এই পয়সাটা পাওয়ার জন্য আমার কিন্তু বেশ কিছু এক্সপেন্সেস আছে। সেই এক্সপেন্সেসগুলো হলো সলিসিটরের একটা কস্ট আছে, সেই কস্টটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। অর্থাৎ যেই সেলস যেই ডিসপোজাল ভ্যালু যেটা আপনি পেলেন সেখান থেকে আপনি সলিসিটর কস্টটা বাদ দিতে পারবেন। আরেকটা হলো আপনাকে কিন্তু স্ট্যাম্প ডিউটি পে করতে হবে, স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স এটা কিন্তু পে করতে হবে, এবং মানে সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আর কি। এখন তো এই স্ট্যাম্প ডিউটি কিন্তু অ্যালাউয়েবল, এবং এইটা আপনি বাদ দিতে পারবেন। প্লাস আপনি বাড়িটা বিক্রি করার জন্য যে সমস্ত কস্টগুলো ইনকার করবে, ইনসিডেন্সিয়াল যে ধরনের কস্টগুলি আসুক না কেন, প্রত্যেকটা কস্টই আপনি এখানে ক্লেম করতে পারবেন। ইভেন এজেন্ট ফি, এভরিথিং। হ্যাঁ, স্টেট এজেন্ট ইউজ করলে স্টেট এজেন্ট ফি, যে এটা একটা অনেক বড় অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে, সেটাও আপনি ক্লেম করতে পারবেন। এই বিক্রি রিলেটেড সব ধরনের কস্টই আপনি ক্লেম করতে পারবেন। তাহলে টোটাল যে সেলস ভ্যালুটা, সেখান থেকে যদি আপনার এই কস্টগুলো বাদ দেন তাহলে যেটা হবে সেটা হলো নেট সেলস। এটাই হলো আপনি পেলেন, তাই না? এখন আপনি বাদ দিবেন কি? আপনি বাড়িটা কিনেছেন, সেটার একটা পারচেস প্রাইস ছিল, সেটা তো আপনি বাদ দিতেই হবে, সেটা তো মেইন কস্ট। সে পারচেস প্রাইসটা বাদ দিবেন। পারচেস প্রাইস এখানে অনেকে আবার একটু করে ফেলে যে সেটা হলো যে আমার মর্টগেজ এত টাকা। এখানে মর্টগেজের সাথে পারচেস প্রাইসের কোনো সম্পর্ক নাই। কমপ্লিশন স্টেটমেন্ট যখন আপনি যখন কিনেছেন তখন আপনার জন্য কিন্তু একটা কমপ্লিশন স্টেটমেন্ট, পারচেস কমপ্লিশন স্টেটমেন্ট ছিল, সেখানে যেই পারচেস প্রাইসটা ছিল সেটা আপনি বাদ দিবেন।
প্লাস এই পারচেজ করার জন্য যে কস্টগুলো, অর্থাৎ সেখানে কিন্তু আপনার কি বলে আপনার স্টাম্প ডিউটিটা আসলে পারচেজ যখন তখন পে করতে হবে, কারণ বিক্রির সময় কিন্তু স্টাম্প ডিউটিটা দিবে বায়ার। সো এখানে স্টাম্প ডিউটিটা এখন আপনার জন্য আসছে। স্টাম্প ডিউটিটা আপনি পারচেজের সময় যেটা করেছেন সেটা এক্সপেন্স ক্লেম করবেন। আপনার পারচেজ করার সময় যে সমস্ত এক্সপেন্সেসগুলো থাকবে পারচেজ রিলেটেড, অর্থাৎ সলিসিটার ফি, আপনার যদি ওই সেলারের সলিসিটারের জন্য যদি পে করতে হয় সেই সব এক্সপেন্সেসগুলো এখানে আপনি ক্লেম করতে পারবেন। তাহলে এই আপনি টোটাল পারচেজ কস্ট পেলেন, অ্যাকুইজিশন কস্ট পেলেন। তা আরেকটা জিনিস সেটা হলো যে বাড়িটা তো আপনার কাছে অনেক দিন ছিল, আপনি তো বাড়িতে অনেক ইমপ্রুভমেন্ট কাজ করাতে পারেন, তাই না? যেটা আমরা বলেছিলাম যে ওই যে মনে আছে কিনা আপনাদের যে কিচেনের কথা, যে কিচেনের শেপ যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আমরা আর এক্সপেন্স ক্লেম করতে পারতেছি না। কিন্তু এখন তো বিশাল একটা অ্যামাউন্ট আমরা তখন করেছি, এখন কিন্তু আমরা সেটা ক্লেম করতে পারবো কারণ আমার ভ্যালুটা বেড়ে গেছে, তাই না? সো ওই এক্সপেন্সেসগুলো অর্থাৎ ইমপ্রুভমেন্টের যে সমস্ত এক্সপেন্সেস ক্যাপিটাল নেচার ছিল সেগুলো আমরা এখানে ক্লেম করব। সব কিছু ক্লেম করার পরে আমার যেটা হলো, আমি সব বাদ দেওয়ার পরে যেটা হলো এটাই আমার নেট গেইন, এইটার উপর আমাকে ট্যাক্স পে করতে হবে। কিন্তু একটা কথা হলো যে প্রতি বছর আপনি একটা এক্সামশন পাবেন, অ্যানুয়াল এক্সামশন পাবেন ক্যাপিটাল গেইনের জন্য প্রতি বছর, এক বছরে। এখন আপনি যদি এক বছরে অনেকগুলো বাড়ি বিক্রি করেন আপনি কিন্তু একটাই গেইন পাবেন, আপনার অ্যানুয়াল এক্সামশন পাবেন। এবং সেটা হলো আমরা যদি এই বছরের, অর্থাৎ এই বছর হলো 13-14 আমরা আছি, 13-14 10,900 পাউন্ড, এই মুহূর্তে 10,900 পাউন্ড আপনার ওই যে গেইনটা হলো নেট গেইন থেকে 10,900 পাউন্ড আপনি বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যেই অ্যামাউন্টটা থাকবে সেইটা হলো ট্যাক্সেবল অ্যামাউন্ট, এটার উপর আপনাকে ট্যাক্স পে করতে হবে। এখন যদি ট্যাক্সের কথায় আসি তাহলে কত ট্যাক্স পে করতে হবে এটা ডিপেন্ডস হলো যদি আপনার টোটাল ইনকামের উপর। টোটাল ইনকাম যদি আপনি বেসিক রেটে থাকেন, হায়ার রেটে না হন তাহলে 18%, আর যদি বেসিক রেটে উপরে চলে যান তাহলে 28% আপনাকে ট্যাক্স পে করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। উনি অবশ্য আপনাকে মানে এক্সপ্লেন করছেন, কিন্তু যদি ফিগার দিয়ে এক্সপ্লেন করতে আমরা করতে পারি, কিন্তু আপনি কি এতে হ্যাপি? আপনি যেভাবে এক্সপ্লেন করেছেন, আমার যতটুকু জানার দরকার ছিল ততটুকু জানতে পেরেছি। থ্যাংক ইউ। ফিগার দিয়ে বলতে গেলে আপনাকে ধরে রাখতে হবে, আপনার খাতা কলম নিয়ে বসতে হবে। আপনি এই আর কি। সুতরাং যেটা হচ্ছে এখন আমরা যেটা করব, একটা কথা অবশ্য উনি বলছেন যে এক্সপেন্সগুলো আপনার ক্লেম করবেন। এখানে কিন্তু আমরা সবসময় একটা জিনিস স্ট্রেস করে আসতেছি, সেটা হচ্ছে রেকর্ড কিপিং। যে এই যে এক্সপেন্সগুলো যে হবে এগুলো কিন্তু আপনার সব রিসিপ্ট রাখতে হবে। মেইনলি যে রিসিপ্টগুলো আমরা সবসময় দেখি অনেক সময় অনেকে রাখে না, সেটা হচ্ছে ওই যে মেজর ওয়ার্ক করা হয়েছে, মনে করেন আজ থেকে 20 বছর আগে 15 বছর আগে একটা এক্সটেনশন করা হয়েছিল বা একটা মেজর ওয়ার্ক করেছিল, সেই রিসিপ্টগুলো রাখে নাই। এইটা যদি না রাখেন তাহলে কিন্তু ক্লেম করতে হবে। একটা বিরাট অ্যামাউন্ট, তাই না? একটা বিরাট অ্যামাউন্ট আপনার বিরাট। এই কারণে রেকর্ড কিপিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং আপনার রেন্টাল এগ্রিমেন্টগুলো এগুলো আমরা এক্সপ্লেন করছি যেটা ইনকামের সাথে রিলেটেড, কিন্তু গেইনের সাথে এই এক্সপেন্সগুলো সলিসিটারের কমপ্লিশন স্টেটমেন্টগুলো দরকার হয়। আপনি মনে করেন বিক্রি করার পরেই আপনি গেইন ট্যাক্সের ইস্যু আসতেছে। সুতরাং অনেক সময় যেটা আমরা দেখি অধিকাংশ ট্যাক্স পেয়াররা আপনার ওই কমপ্লিশন স্টেটমেন্টটা বিক্রির সময়কারটা রাখে, ওই পারচেসটা 20 বছর 15 বছর আগে কিনছে সেটা রাখে না। কিন্তু এর মধ্যে যদি এখন আপনি সলিসিটারকে যান সে 15-20 বছর আগে, হয় সলিসিটারকে পাবেনও না। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ফাইল করে রাখেন বা কোথাও লোকায় রাখেন, কোথাও রাখেন, এগুলো রাখতে হবে আপনাদেরকে। এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কারণ এটার সাথে একটা মেজর ট্যাক্সটা হচ্ছে আপনার রেট থেকে মোটামুটি, এবং এটা বড় অ্যামাউন্ট। তো আপনি মনে করেন আজকে 100,000 টাকা কিনতেছেন, সেই প্রপার্টিটা কিন্তু ইন নো টাইম আফটার 20 ইয়ার্স কুড বি মিলিয়ন পাউন্ড। সুতরাং একটা বিরাট গেইন ট্যাক্স ইস্যু আসতেছে। সুতরাং এই ডকুমেন্টগুলো আপনার রাখতে হবে আর কি। সুতরাং এক্সপেনশনটা অ্যাবসলিউটলি পারফেক্ট ছিল, এবং এই জিনিসগুলো আমি জাস্ট অ্যাড করলাম যে আপনি ডকুমেন্টগুলো রাখতে হবে আর কি। সো I'm going to the next question. I have a question from Mr. Rahul. Mr. Rahul, yes. Could you pass the microphone, please? And could you put a hold in front of your mouth? Yeah. The question I'd like to ask: if my dad transfers a property to me, then will he or I be liable for any tax? Okay. Your dad is going to transfer the property to you, yeah?
and you want to know whether yourself or your dad would be liable for any kind of tax. Yeah, right. Before I give you an answer, I have to ask a question. Did your dad live in that property as main residence? Yeah, he lived throughout the property. Okay, and okay, so that was the first question that Mr. Ibrahim asked, that if somebody lives in one property and sell it, then there is no tax implication, there is no gain tax. So your dad, because he didn't rented it out, he lived throughout, so there is no tax implication even though he's giving it to you. But there might be tax implication for you, I'm coming back to you. But if your dad really rented it out, some part, I know in your case, I'm for the other audience and other viewers, I'm giving you this answer. If your dad partly rented, then the second question we answered, that Mr. Rockets, that because your dad rented out part, so your dad might be liable for some gain tax. But for you, the gain tax, because you got the property from your dad free of charge, of course. It's transferred to you free of charge. So you're getting it free, absolutely free. And in future, if you sell it, then in this period, did you live in the property or you rent it out? The tax implication will come on that basis. Do you understand? Because if you live there throughout your life in that property and you sell it, there might not be any tax implication. It depends really what the future holds. If the law changes that one day says that even if you sell your private main residence, you have to pay tax, then probably you have to pay. But now there's one more question that because we know that he doesn't need to pay any gain tax, the dad doesn't need to gain tax, but there's a tax implication which not relate to our today's program, which is inheritance tax. It's a gift for inheritance tax purpose. Okay. So inheritance tax, your dad might pay any inheritance tax. I don't know because there is a annual exemption of 325K. Yes. So maybe we will come this one later on. Another one, but just to give you a short answer, that because this property you got from your dad, there's a 7-year rule which meant that if your dad survives 7 years, then you don't have to pay any tax. Your dad, yeah. Because of potential exempt transfer. Yeah, yes. At least 7 years your dad has to live. Hope he lives long. So Shiral is better you transfer it as soon as you can. No, you are not that old. Yes, but okay, right. No, definitely right. you will live. There's it's called a sliding scale as well. If your dad, say, God forbid, your dad, something happens to your dad within 3 years, then you have to pay 40% of that. Subject to calculation. So this is then it is slides down. So finally, after 7 years, you get it without paying it. But one thing you mentioned that the house has to be expensive house, which is worth 325,000 his total worth of asset. So, did you get your answer now? Yeah. All right. Are you happy with the answer? Yeah. Okay. Thank you. Right. Okay. We'll go to next question, which comes from Dr. Shiraz. Yes. He's dead. He's dead. Okay. Yeah, I'm Shirazul Islam. আমার যে কোশ্চেনটা ছিল যে এই যে ট্রান্সফারটা প্রপার্টি ট্রান্সফারটা যদি বিটুইন হাজব্যান্ড ওয়াইফ হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ট্যাক্সের ব্যাপারটা কেমন? তার মানে সিরাজ ভাই ছেলেকে দিতে যাচ্ছেন না নাকি? Right. আমি আনসারটা
দিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে হয়তো হাজব্যান্ড ওয়াইফ যেভাবেই তার লাইফ লিড করুক না কেন, ঝগড়া হতে পারে, সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু ট্যাক্সের পয়েন্ট অফ ভিউ থেকে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ওয়ান পার্সন। সুতরাং এই ট্রান্সফারটা উইল নট বি রিগার্ডেড like one person. For it's like there is no transfer in fact. So হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ট্রান্সফার হয় তাহলে আপনার কোনো ট্যাক্স ইমপ্লিকেশন নাই। শুধু একটা কন্ডিশন, সেটা হলো যে আপনার ওই যখন আপনি ট্রান্সফার করবেন ওইটা যেই ট্যাক্স পিরিয়ডে পড়বে সেই ট্যাক্স পিরিয়ডে আপনাদের যে কোনো সময় একসাথে থাকতেই হবে, হ্যাঁ, না হলে কিন্তু আবার পারবেন না। সেটা মানে হাজব্যান্ড ওয়াইফ, সিভিল পার্টনার যেটাই হোক, কিন্তু ওই ট্যাক্স পিরিয়ডে যে কোনো সময় অন্তত আপনাদের একসাথে থাকতে হবে। মজার ব্যাপার। আরেকটা জিনিস হলো যে মনে করেন যে আপনি আপনার ওয়াইফকে ট্রান্সফার করলেন, এখন আপনি ট্যাক্স দিচ্ছেন না, কিন্তু আপনার ওয়াইফ যখন বিক্রি করবে তখন কিন্তু তাকে ট্যাক্স পে করতে হবে। এখন কথা হলো যে কেনা দাম কিন্তু ওই যে আপনি যে দামে কিনেছিলেন সেই দামটা হবে, সো এটা চিন্তা করতে হবে। আপনি কিন্তু এইটা এক্সাম্পশন পাচ্ছেন না, হ্যাঁ, কারণ আপনি নিশ্চয়ই কিনেছেন অনেক অল্প দামে, যখন ট্রান্সফার করলেন তখন দামটা বেড়ে যাচ্ছে, কিন্তু ওই দামটাই হবে আপনার কেনা দাম, পারচেজ প্রাইস ওটা হবে। ট্রান্সফার করার পরে উনি কি করবেন না করবেন সেটা তারপর উনি যদি ওই বাসায় না থাকে কিছুদিন আবার ভাড়া দেয়, তখন গোয়িং ব্যাক টু দ্যাট কোশ্চেন 1 and 2 যে আমাদের তখন হিসাবে পে করতে হবে আর কি। সুতরাং আমরা একটা জাস্ট একটু ব্রেকের আগে একটু সময় আছে, ওই আপনারা একটা কথা বলতেছিলাম প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্স হিসাবে, যে ওটা উপরে আমরা একটা স্লাইড শো দেখানোর চিন্তা করতেছি, আপনাদেরকে যদি দেখাতে পারি কিনা। ওকে, যেটা করতেছি আমি ব্রেকে, আপনারা একটু ব্রেক নেন, আমি ইন দ্য মিন টাইম এইটা একটু রেডি করে নিই, যাতে ব্রেকের পরেই আমরা এই ব্যাপারে একটু কথা বলতে পারি। কিন্তু এটা কিন্তু একটু বিট কমপ্লিকেটেড, আমরা এই কারণে আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখাবো, যাতে আপনারা যদি তৎক্ষণাৎ বুঝতেও না পারেন, আপনারা রিওয়াইন্ড করে দেখতে থাকবেন রেকর্ডিংটা, যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার হচ্ছে। আসলে এটা বেশ কমপ্লিকেটের মধ্যে আছে, আমরা চেষ্টা করব সেটা ব্রেকের পরে দেখানোর জন্য। আর আমরা আপাতত এই মুহূর্তে আমরা একটা ব্রেকে চলে যাচ্ছি, আমাদের এটা সেকেন্ড ব্রেক। সুতরাং ব্রেকের পরে আমাদের সাথে থাকবেন, ব্রেকের পরে দেখা হচ্ছে। তাহলে একটা চা খাওয়া ব্রেক হয়ে যাক আর কি, আমাদের গলা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নিই। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস।